তো আমাদের প্রথম ফার্স্ট টপিক যেটা টিচিং অ্যাপটিটিউড, ফার্স্ট ইউনিটের একদম ফার্স্ট টপিক যেটা আমাদের জানতে হবে যে টিচিংটা কি, কনসেপ্ট অফ টিচিং। তো টিচিং সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, ধারণা না থাকে, আমরা কিন্তু এগোতে পারবো না। তো কি বলছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো ক্লিয়ার? টিচিং ইজ নট merely transferring some information from one head to another। অর্থাৎ টিচিংটা কি, টিচ যে আমরা করছি, টিচ অ্যাকচুয়ালি টিচ জিনিসটা কি, শিক্ষা দান করছি, তাই তো, শেখাচ্ছি কাউকে। কি বলছে, নট মেয়ারলি ট্রান্সফারিং সাম ইনফরমেশন ফ্রম ওয়ান হেড টু অ্যানাদার। অর্থাৎ একজনের মাথা থেকে আরেকজনের মাথাতে কিছু স্থানান্তর, একজনের মাথা থেকে আরেকজনের মাথায় ট্রান্সফার করা হচ্ছে জিনিসটা। সেটা যে কোনো তথ্য হতে পারে, কোনো কিছু হতে পারে, যা কিছু হতে পারে, আইডিয়া হতে পারে। It is a highly complex plan and purposeful social process. Its concept can be understood from two perspectives. তো কি বলছে, এটা কিন্তু একজনের মাথা থেকে আরেকজনের মাথায় কিছু স্থানান্তর করা হচ্ছে। It is a highly complex plan and purposeful social process. দেখো, এটাকে কমপ্লেক্স বলা হচ্ছে মানে কমপ্লিকেটেড ব্যাপার, কিছু জটিল। আর কি বলছে, প্ল্যান মানে যেটা পরিকল্পিত। আর লাস্ট কি বলছে, পারপাসফুল সোশ্যাল প্রসেস। অর্থাৎ এটাকে কিন্তু একটা সোশ্যাল প্রসেস বলা হচ্ছে, এটা সামাজিক প্রক্রিয়া বা প্রসেস। তো কি বলছে, ইটস কনসেপ্ট ক্যান বি আন্ডারস্টুড ফ্রম টু পার্সপেক্টিভ। দুটো পার্সপেক্টিভের, দুটো দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই যে টিচিং প্রসেসটাকে রাখা হয়েছে। তো একদম ফার্স্ট যেটা দিয়েছে দেখো, ট্র্যাডিশনাল ভার্সেস মডার্ন কনসেপ্ট। ট্র্যাডিশনাল কথাটা শুনে আমরা সবাই পরিচিত। ট্র্যাডিশনাল অর্থাৎ কোনো একটা সিস্টেমেটিক, প্রথাগত কিছু কেন্দ্রিক যেটা হয়। কি বলছে, টিচার সেন্টার্ড, অর্থাৎ যেখানে কেন্দ্রবিন্দু তো কিন্তু কে থাকছে, টিচার থাকছে। হিয়ার দ্য টিচার ইজ দ্য সোল সোর্স অফ নলেজ অ্যান্ড স্টুডেন্টস আর প্যাসিভ লার্নার্স। তো এখানে কি হচ্ছে, এখানে টিচার যে থাকছে, শিক্ষক বা শিক্ষিকা, তাকেই কিন্তু একমাত্র সোর্স মনে করা হচ্ছে কিসের, জ্ঞানের মানে নলেজের। আর স্টুডেন্টস এখানে প্যাসিভ লার্নার্স হিসেবে থাকছে, অর্থাৎ নিষ্ক্রিয়ভাবে। ইট ওয়াজ কল্ড ইনফরমেশন ফিডিং। তো এটাকে এক ধরনের খাওয়ানো বলা যেতে পারে, কিছু মানে ইনফরমেশন আমরা খাচ্ছি, বা এই যে আমরা আজকে টিচিং পড়াটা শুরু করেছি নেটের জন্য, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি, এগুলো আমরা খেয়ে ফেলছি, তারপর আমরা পরীক্ষার হলে কী করছি, এগুলোকেই বমি করে দিচ্ছি, মানে এরকম বিষয়টা রাখা হচ্ছে। তো এটা একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট, যেখানে যে টিচার থাকছে, যে গাইড বা মেন্টর থাকছে, সেই কিন্তু মধ্যস্থতা করছে, একদম একদম সেন্টার মানে কেন্দ্রবিন্দু হিসেবে থাকছে। আর এটাকে কি বলা হচ্ছে, ইনফরমেশন ফিডিং, অর্থাৎ তথ্য খাওয়ানো। তো এখান থেকে আমাদের এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে যে, ধরো দেওয়া হচ্ছে যে সুজয়বাবু স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন এবং সাথে করে পড়া এমনভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তাদেরকে খাইয়ে দিচ্ছেন। তো এটাকে কি বলা হচ্ছে, ট্র্যাডিশনাল মেথড নাকি মডার্ন মেথড? এইভাবে কোশ্চেনটা আসতে পারে। তখন আমাদের টিক দিতে হচ্ছে এখানে অ্যান্সার ট্র্যাডিশনাল কনসেপ্ট বা ট্র্যাডিশনাল মেথড। যেই প্যাটার্নে কোশ্চেনটা আমাকে অ্যান্সার চাইবে, আমি সেই প্যাটার্নে অ্যান্সার করব। তো এটা হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল কনসেপ্ট। এবার সেকেন্ড যেটা রয়েছে, মডার্ন কনসেপ্ট। হিয়ার টিচিং ইজ অ্যান ইন্টারেক্টিভ অর রেসিপ্রোকাল প্রসেস। তো এখানে কি বলা হচ্ছে, ইন্টারেক্টিভ অ্যান্ড রেসিপ্রোকাল অর্থাৎ কি, একটা একে অপরকে মানে পরস্পরকে বোঝাচ্ছি আমি, এই যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি একটা প্রসেসে, সেই প্রসেসটার কথা বলছে, ইন্টারেক্ট করছি আমরা একে অপরের সাথে। The main job of the teacher is not to give information but to create an environment so that the student can learn by themselves. তো এটার একটা নাম দিয়েছে ফ্যাসিলিটেটিং লার্নিং। তো কি বলছে যে টিচার যে কিন্তু
ইজ নট টু গিভ ইনফরমেশন, সে কিন্তু শুধু তথ্যই কিন্তু ইনফরমেশনই কিন্তু প্রোভাইড করছে না, দিচ্ছে না, সে কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। কি এনভায়রনমেন্ট? যাতে যেখানে টিচার এমনভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে যাতে যারা শিক্ষার্থী থাকছে তারা নিজেরা এমনি এমনি শিখে যায় সেই পরিবেশটার মধ্যে, এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তো এই যে পরিবেশটা তৈরি করে পড়ানোর পদ্ধতি, এখন যেভাবে সাধারণত দেখা যায় স্কুল কলেজে নানান রকম ছবি আঁকা, নানান রকম ফুল ফল, এমনকি যাদের তোমাদের কালচারাল সাবজেক্ট রয়েছে তারা তোমরা দেখছো যে এখন নানান রকম সিনেমা পর্যন্ত দেখানো হচ্ছে যাতে ইন্টারেস্ট পায় স্টুডেন্টরা মাস্টার্সের ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো, এই যে এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করা হচ্ছে, এগুলোকেই কিন্তু ফ্যাসিলিটেটিং লার্নিং বলা হচ্ছে, বা মডার্ন কনসেপ্টে যেখানে স্টুডেন্টকেই কিন্তু ফোকাস করা হচ্ছে মেনলি। স্টুডেন্ট কি চাইছে, একজন শিক্ষার্থী কি চাইছে, কি প্যাটার্নে সে পড়তে চাইছে, শিখতে চাইছে, জানতে চাইছে, তো এই সমস্ত কিন্তু ফোকাস করে কিন্তু এখন কিন্তু যেটা হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে, এটাকে মডার্ন কনসেপ্ট বলা হচ্ছে। তো এখান থেকে আমরা এত বিস্তারিত কেন এই জিনিসগুলো আলোচনা করছি, এখান থেকে কিন্তু আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, কিছু এক্সাম্পল তুলে দেবে। যেমন ধরো আমি তোমাদের এক্সাম্পলটা দিলাম যে মাস্টার্সের ক্ষেত্রে সিনেমা দেখানো হচ্ছে, নানান রকম প্যাটার্নে পড়ানো হচ্ছে মেথড ইউজ করে। তো এরকম কিছু একটা এক্সাম্পল তোমাকে তুলে দেওয়া হলো। এবার এটা ট্র্যাডিশনাল কনসেপ্টের মধ্যে পড়ছে না মডার্ন কনসেপ্টের মধ্যে পড়ছে, আমাকে টিক দিতে হচ্ছে। তখন আমাকে কিন্তু একদম এখানে যেরকম প্যাটার্ন বলে দিয়েছে এরকম হুবহু বলে দেবেন, একটা এক্সাম্পল দিয়ে দেবে যে স্টুডেন্টদের বোঝার জন্য টিচার তাদেরকে সিনেমা দেখতে নিয়ে গেছেন। এটা কি ট্র্যাডিশনাল কনসেপ্টের মধ্যে পড়ছে না মডার্ন কনসেপ্টের মধ্যে পড়ছে, এটা তোমাকে কিন্তু বুঝে সেন্স খাটিয়ে টিকটা দিতে হবে। তখন বোঝা গেল? তো এই দুটো কেন কনসেপ্ট তোমাদের ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আর এখানে কিন্তু এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। কি কি টার্ম? ইনফরমেশন, রিডিং, ট্র্যাডিশনালের ক্ষেত্রে, আর ফ্যাসিলিটেটিং লার্নিং কোন ক্ষেত্রে? মডার্নের ক্ষেত্রে। বিষয়টাতে যাব, কি বলছে? 3 ভ্যারিয়েবলস অফ টিচিং। অর্থ হলো একটা চলক বা একটা প্রসেস, প্রক্রিয়া বলতে পারি। কি বলছে? দ্য টিচিং প্রসেস অপারেটস স্ট্যান্ডিং অন 3 ভ্যারিয়েবলস। তো এই যে আমরা টিচিং নানান রকমভাবে শিক্ষা দান করছি, শেখাচ্ছি, এর 3টে প্রসেস আছে। একদম ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে কি বলছে? ইন্ডিপেন্ডেন্স ভ্যারিয়েবলে টিচারের কথা দিয়ে কেন অফ করে দিয়েছে? কেন অফ করেছে? বিকজ দে ক্রিয়েট দ্য লেসন প্ল্যান অ্যান্ড ম্যানেজ দ্য এন্টায়ার ক্লাসরুম। অর্থাৎ টিচার কি করছে, যেটা পড়ানো হবে ক্লাসের মধ্যে সেই বিষয়টা নিয়ে একটা কি হচ্ছে, আগে পরিকল্পনা করছে। সেই কীভাবে সে লেসনটা স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবেন, এটা আগে প্রি প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। তো এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা হচ্ছে, অর্থাৎ স্বাধীন চলক বলা যেতে পারে যেটাকে। সেকেন্ড যেটা রয়েছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে স্টুডেন্টকে হাইলাইট করা হয়েছে। দে ডিপেন্ড অন দ্য টিচার্স প্ল্যানিং, ইনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্ট টু চেঞ্জ দেমসেলভস। তো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু যে স্টুডেন্ট থাকছে অর্থাৎ শিক্ষার্থী থাকছে তাকে সেন্টারে রাখা হচ্ছে। মানে কিন্তু হঠাৎ করে যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছি তখন ওটা টিচার সেন্টার্ড, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছি তখন স্টুডেন্ট সেন্টার্ড হয়ে যাচ্ছে, এমন না। এটা টোটাল একটা প্রসেস। যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলছি, অর্থাৎ যেটাকে স্বাধীন চলক বলা যেতে পারে, তো এখানে টিচার কি করছে? টিচার এখানে হাইলাইট করা হচ্ছে কারণ টিচার কিন্তু পুরো যে শ্রেণীকক্ষটা রয়েছে সেটা পরিচালনা করছেন, লিড করছেন সোজা ভাষায়। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা আলাদাভাবে কেন জানছি? এখানে কি হচ্ছে, এখানে স্টুডেন্ট যারা থাকছে তারা কি করছে? দে ডিপেন্ড অন দ্য টিচার্স প্ল্যানিং, ইনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্ট টু চেঞ্জ দেমসেলভস। অর্থাৎ এখানে কিন্তু টিচার কি প্ল্যান নিয়ে পড়াচ্ছেন, কি চিন্তাভাবনা নিয়ে, আইডিয়া নিয়ে পড়াচ্ছেন, সেটার ওপর কিন্তু সেই যে নির্দেশনা বা শেখার পদ্ধতি হোক যা কিছু,
তার উপর কিন্তু শিক্ষার্থীরা ডিপেন্ড করছে, মানে নির্ভরশীল হয়ে পড়ছে, তাই এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমাদের এখান থেকে কোশ্চেন দিতে পারে, কোনো এক টিচারের নাম দিয়ে দেওয়া হলো রাম শ্যাম যদু মধু, তিনি পড়াচ্ছেন, স্টুডেন্টরা তার ইনস্ট্রাকশন, প্ল্যানিং বা তিনি যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে পড়াচ্ছেন সেটার উপর নির্ভরশীল হয়ে মনোযোগ দিয়ে মানে তার উপর ফোকাস করে রয়েছে। তো এটাকে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে, নাকি ইন্টারভেনিং ভেরিয়েবল বলা হচ্ছে, এটা আমাকে শনাক্ত করতে হবে। তখন অ্যান্সারটা তাহলে কি হবে বলো? ইন্টারভেনিং ভেরিয়েবলটা একবার বলবেন। আচ্ছা, তো ইন্টারভেনিংটাতে আমরা এখনো যাইনি। যদি ধরো ইন্টারভেনিংটা বাদই দেই, যে দুটো আমরা জানলাম ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? আর একবার কোশ্চেনটা একটু বলুন। কোশ্চেনটা হলো, সুজয়বাবু পড়াচ্ছেন, ছাত্রছাত্রীরা সুজয়বাবুর পড়ানোতে একনিষ্ঠ মনে ফোকাস করে, মানে একনিষ্ঠ মনে তার পড়ানো এবং তার পরিকল্পনা মনোযোগ দিয়ে রয়েছে, ওটা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কেন হচ্ছে? কারণ আমরা দেখছি যে দে ডিপেন্ডস অন দ্য টিচার্স প্ল্যানিং ইনস্ট্রাকশন, যেখানে স্টুডেন্টরা টিচারের পরিকল্পনা বা কিভাবে টিচার পড়াবে সম্পূর্ণটা টিচারের উপর ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে নির্ভরশীল হয়ে পড়ছে টিচারের উপর, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন আমরা সেটাকে বলছি। আর যদি এরকম উল্টোটা হতো, যে উল্টোটা না, মানে আমরা এইভাবে ধরো বলতাম, একটা এক্সাম্পল দেওয়া হলো যে সুজয়বাবু স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন নিজের পরিকল্পনা অনুযায়ী, তাহলে এটা কি হতো? ওটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ সে নিজেই কিন্তু পরিকল্পনা করছে কি পার্ট সে স্টুডেন্টদেরকে দেবে, কি পার্ট সে পড়াবে পুরো ক্লাসরুমটাতে। তো যখন টিচার নিজে এই জিনিসগুলো করছে, এরকম কিছু এক্সাম্পল দিচ্ছে, তখন ওটা আমরা ইন্ডিপেন্ডেন্টে টিক দিয়ে দিচ্ছি। আর যখন স্টুডেন্ট টিচারের উপর ডিপেন্ড করে রয়েছে, তখন কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে রয়েছে। এবার আমরা জানবো যে ইন্টারভেনিং ভেরিয়েবলটা তাহলে কি। কি বলছে? কারিকুলাম। কারিকুলাম কথাটার অর্থ কি বলতে পারবে? ওই কথাটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। কারিকুলাম পাঠ্যক্রম। কি বলছে? টিচিং মেথডস অ্যান্ড টিচিং এইডস মিন ম্যাটেরিয়ালস। তো দিস এস্টাবলিশেস দ্য কানেকশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। তো এই যে ইন্টারভেনিং ভ্যারিয়েবল, এটাকে আমরা একটা মিডিল কন্ডিশনে রাখতে পারি, মধ্যবর্তী চলক বলতে পারি। কেন বলতে পারি? কারণ এখানে টিচিং মেথডস অর্থাৎ শিক্ষণ পদ্ধতি, কি পদ্ধতিতে কি প্রসেসে মেথডসে শেখানো হবে, আর কি বলছে টিচিং এইডস বা ম্যাটেরিয়ালস, যেমন শেখানোর জন্য কি কি উপকরণ লাগতে পারে। ধরো চক টেবিল ডাক্তার, এগুলো চক টেবিল ডাস্টার। তো এখন ধরো এখানে আমি যে কারিকুলামের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এখানে আমার কাছে চক বা ডাস্টার টেবিল নেই, কিন্তু আমি তাও তোমাদেরকে যাতে জিনিসটা বোঝাতে পারি, মেথডটা যাতে তোমাদের মধ্যে ঢুকে যায় ব্রেনের মধ্যে, আমার ব্রেন থেকে তোমাদের ব্রেনে ট্রান্সফার করতে পারি, তাই জন্য আমি এখানে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করছি। এখানে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করছি, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি, ডিজিটাল ব্ল্যাকবোর্ড লাগলে ডিজিটাল ব্ল্যাকবোর্ড ইউজ করছি, আর যেটা ইউজ করছি ল্যাপটপ, যাতে তোমাদের কাছে আমি পৌঁছতে পারি। তো এই যে ম্যাটেরিয়ালস, সেটা টিচিং এইডসের জন্য পারপাসে যে কোনো ম্যাটেরিয়ালস হতে পারে। এগুলো কি করছে? দিস এস্টাবলিশেস দ্য কানেকশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, অর্থাৎ টোটালটাই কিন্তু কিসের জন্য হচ্ছে? টিচার আর স্টুডেন্টের মধ্যে যাতে কমিউনিকেশন, কানেকশনটা ঠিকঠাক হয়, কানেক্টেড হয়, এই টিচার স্টুডেন্ট কানেকশনটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো লাগছে, যেগুলো টিচিং এইডস। তাহলে আমাকে এখান থেকে কি কোশ্চেন দেওয়া যেতে পারে? এখান থেকে আমাকে কোশ্চেন করতে পারে যে, আবার সেই সুজয়বাবুর নাম মনে আসছে, ওটাই চলে যাই। সুজয়বাবু চক আর ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে লিখে বোঝাচ্ছেন স্টুডেন্টদেরকে, আর স্টুডেন্টরা জিনিসটা বুঝতে পারছে এর ফলে। তো এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে
ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ একটা মেথড বা প্রসেসের টিচিং, যে টিচার রয়েছে সে টিচ করছে আর স্টুডেন্টরা সেটার সাথে কানেক্ট করতে পারছে, লিঙ্ক করতে পারছে নিজেকে, তখন ওটা কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল হয়ে যাচ্ছে, বা মধ্যবর্তী চলক যেটাকে আমরা বলছি। তাহলে এই তিনটে জিনিস তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখান থেকে কিন্তু বহুত কোশ্চেন আসতে পারে, এক্সাম্পল তুলে তুলে দিয়ে দেবে, আমাকে সেন্স খাটিয়ে বুঝতে হবে। বুঝা গেল? বলো, এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নেই। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাই আমরা। কি বলছে? ডেফিনেশনস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট এডুকেটরস। তো বহু শিক্ষাবিদ আছে যাদের বড় বড় মাথা পরিচালনার ফলে আমরা শিক্ষাকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছি। একদম ফার্স্ট যার নাম আমরা দেখব, জন ডিউই। জন ডিউইকে টিচিং ইজ আ ট্রায়াডিক প্রসেস, টিচার, লার্নার অ্যান্ড কারিকুলাম, where the development of the learner takes place through the environment. তো তিনি কি বলছেন? তিনি বলছেন যে টিচিং ইজ আ ট্রায়াডিক প্রসেস, ত্রিমুখী প্রক্রিয়া। ট্রায়াডিক প্রসেস অর্থাৎ ত্রিমুখী প্রক্রিয়া বলছেন। ত্রিমুখী প্রক্রিয়া কেন বলছে? তিনি তার মতে টিচার, লার্নার আর কারিকুলাম। তো টিচার যে শিক্ষক সে থাকছে, লার্নার যে শিক্ষার্থী সে থাকছে, আর কি থাকছে তার সাথে? কারিকুলাম অফকোর্স থাকতে হচ্ছে, না হলে তো আমরা কি প্যাটার্নে পড়বো? তাহলে টিচার আর লার্নার কানেক্ট হবে কি করে কারিকুলাম যদি না থাকে? তো এই জন্য এটাকে ত্রিমুখী বা ট্রায়াডিক প্রসেস বলা হচ্ছে। কে বলছে? জন ডিউই বলছে। where the development of the learner takes place through the environment, অর্থাৎ একটা উপযুক্ত কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থীর ডেভেলপ হয় ব্রেন, তাই তো? তো এই গেল আমাদের জন ডিউইয়ের চোখ দিয়ে আমরা শিক্ষাকে দেখলাম। এবার যার নাম আছে তিনি হচ্ছেন H.C. মরিসন। তিনি কি বলছেন? টিচিং ইজ অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট between a more mature personality and a less mature one. তো মরিসন কি বলছেন? যে টিচিং অর্থাৎ শেখানোর যে শেখাচ্ছি, শিক্ষাদান যেটাকে বলা যেতে পারে, এটা কিন্তু অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন আ মোর ম্যাচিওর পার্সোনালিটি, অর্থাৎ যে খুব বেশি অধিকতর ম্যাচিওর, আমরা কোথায় কোথায় এখন ম্যাচিওর ইম্যাচিওর বলি, তো ম্যাচিওর বলতে আমরা কি বুঝি? ম্যাচিওর পার্সোনালিটি বলতে কি বোঝায়? ম্যাচিওর পার্সোনালিটি পরিণত একজন ব্যক্তিত্ব, আর আরেকজন কে থাকছে যে কম পরিণত, তাই তো? লেস ম্যাচিওর ওয়ান। তো এই দুজনকে মানে যাকে হলো গিয়ে পরিণত ম্যাচিওর পার্সোনালিটি বলা হচ্ছে, মোর ম্যাচিওর পার্সোনালিটি, তিনি হচ্ছেন টিচার। আর মরিসনের ভাষায় লেস ম্যাচিওর ওয়ান যে সে হচ্ছে লার্নার, অর্থাৎ শিক্ষার্থী যে শিখছে। তো একজন অতিরিক্ত জানে, একজন কিছুই জানে না, এরকম কন্ডিশনে আছে। তো এদের মধ্যে যে কানেকশন, ইন্টিমেট কন্ট্যাক্ট তৈরি করা হচ্ছে, ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে, সেটাকেই টিচিং বলা হচ্ছে। তো এটা আমরা মরিসনের চোখ দিয়ে টিচিংয়ের সংজ্ঞাটা দেখছি। এবার যার নাম জানবো, এন.এল. গেজ। তিনি কি বলছেন? টিচিং is a form of interpersonal influence aimed at changing the behavior potential of another person. তিনি কি বলছেন? টিচিং ইজ a form of interpersonal influence aimed, অর্থাৎ at changing the behavior potential of another person. তো টিচিং এর মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আচরণের পরিবর্তন ঘটানো, বিহেভিয়ার কীরকম হবে তোমার। তো এই টিচিংয়ের ফলে যে আমাদের মধ্যে একটা ব্যক্তিকেন্দ্রিক প্রভাব পড়ছে, সেই প্রভাবটার ফলে কিন্তু আচরণটা কীরকম হবে সেটা কিন্তু গঠন হচ্ছে। ধরো আজকে আমরা যে প্যাটার্নে পড়ছি, এই প্যাটার্নটাই তোমাদের মাথার মধ্যে, যেভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এই প্যাটার্নটাই তোমাদের মাথার মধ্যে চলতে থাকবে। এবার সেইভাবে যখন তুমিও কাউকে আবার এই বিষয়টা নিয়ে বলতে যাচ্ছ, তখন তোমরাও এইভাবে কিন্তু তাকে বোঝাতে থাকবে যে টিচিং, অর্থাৎ টিচিংয়ের ক্ষেত্রে দুজন থাকে, একজন মেন যে আমরা দেখছি টিচার থাকছেন, আর একজন লার্নার, আর কারিকুলাম। এটা না থাকলে কিন্তু এদের মধ্যে কানেকশন, টিচার আর লার্নারের মধ্যে কানেকশন হচ্ছে না। এই প্যাটার্নসে তোমরাও কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করছো। তো তোমাদের বিহেভিয়ারে যে চেঞ্জটা আসছে, তো এই টিচিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে
অপর যে ব্যক্তি থাকছে তার আচরণের পরিবর্তন ঘটানো। তো এটা হচ্ছে এনএল গেজ বলছেন। তো এই তিনজন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এডুকেটার্স, যাদের মাধ্যমে আমরা শিক্ষাকে, এডুকেশন জিনিসটা কি সঠিকভাবে জেনেছি। তাই এই তিনটে জিনিস কিন্তু আমাদের জানতে হবে। এবার সেকেন্ড যেটা রয়েছে অবজেক্টিভস অফ টিচিং, অর্থাৎ টিচিং এর মূল কিছু উদ্দেশ্য রয়েছে, সেগুলো জানবো আমরা। The objectives of teaching are detailed below, mainly divided into two parts: Benjamin Bloom's taxonomy and general objectives. তো এই যে ব্লুমস টেক্সোনমি, এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। ফার্স্টলি টেট হোক বা নেট হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই টপিকটা থাকবেই। এই টপিকটা যদি আমরা না জানি, আমরা যে জেনারেল অবজেক্টিভগুলো সেগুলো শিক্ষার জানবো না। তো এই ব্লুমের ট্যাক্সোনমিতে কি বলছে ব্লুম, সেটা আমরা জেনে নেব। দেখো, একদম ফার্স্টে এ জেনারেল অবজেক্টিভ দিয়েছে, কিছু সাধারণ উদ্দেশ্য। একদম ফার্স্ট দিয়েছে হলিস্টিক ডেভেলপমেন্ট। কি বলছে? ডেভেলপিং দ্য ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসপেক্টস অফ দ্য লার্নার। অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ যেটাকে আমরা বলি, সার্বিক বিকাশ। সার্বিক বিকাশটা কিভাবে হয়? সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, সোশ্যাল হতে পারে, বা স্পিরিচুয়ালও হতে পারে, আধ্যাত্মিক। তো এই যে সব কিছু ক্ষেত্রে যে বিকাশ ঘটছে, এটাকেই সার্বিক বিকাশ বলা হচ্ছে, যেটা জেনারেল অবজেক্টিভসের মধ্যে প্রথমেই আসছে। তারপর সেকেন্ড যেটা আসছে ডিজায়ারেবল চেঞ্জ ইন বিহেভিয়ার। কি বলছে? রিমুভিং মিসকনসেপশনস অফ দ্য লার্নার টু এস্টাবলিশ সায়েন্টিফিক অ্যান্ড র্যাশনাল বিহেভিয়ার। অর্থাৎ এখানে প্রথমেই যেটা বলেছে যে চেঞ্জ ইন বিহেভিয়ার, অর্থাৎ আমার বোঝা যাচ্ছে যে এখানে আচরণ পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এখানে কি বলছে? রিমুভিং মিসকনসেপশন, কোনো শিক্ষার্থী কিছু কি রিমুভ করা হচ্ছে? অফ দ্য লার্নার টু এস্টাবলিশ সায়েন্টিফিক অ্যান্ড ন্যাশনাল বিহেভিয়ার। অর্থাৎ কি, যখন শিক্ষার্থী কোনো কিছু ভুল একটা ধারণা করছে বা ভুল কিছু জানছে, বুঝতে পারছে, সেই যে ধারণাটাকে তার মধ্যে থেকে দূর করার জন্য নানান রকম সায়েন্টিফিক মেথড হতে পারে, বা র্যাশনাল, যুক্তিমূলক কিছু, লজিক্যাল কিছু তাকে বোঝানো হচ্ছে। এবং এই জিনিসটা বোঝার পর তার যে আচরণ পরিবর্তন হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে। তো এই আচরণ পরিবর্তন ঘটানোটাই হলো মূল উদ্দেশ্য। এরপর থার্ডলি যেটা বলছে স্কিল অ্যাকুইজিশন, টিচিং নট জাস্ট থিওরিটিক্যাল নলেজ বাট টেকনিক্যাল অ্যান্ড লাইফ স্কিলস টু ওয়ার্ক ইন রিয়েল লাইফ। তো কি বলছে? যে টিচিংটা কিন্তু শুধু থিওরিটিক্যাল নলেজ, আমরা যে পড়ছি থিওরিটিক্যাল নলেজ নয়, এটা কিন্তু টেকনিক্যাল আর কিছু লাইফ স্কিলও বলছে। কেন না, কিছু কারিগরি কাজকর্ম যেগুলো আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখি, টেকনিক্যাল কিছু কাজকর্ম বা জীবন দক্ষতা, যেটা আমরা বলতে পারি লাইফ স্কিলস বলছে, জীবন দক্ষতা। তো এই টিচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা টেকনিক্যাল জিনিসগুলোও শিখছি, আর জীবনেরও কিন্তু অনেক লেসন পাচ্ছি, অনেক স্কিল আমরা জানতে পারছি। তো এইগুলো জানার জন্যই কিন্তু, তাই জন্য বলছে স্কিল অ্যাকুইজিশন, অর্থাৎ দক্ষতা অর্জন বলতে পারি যেটাকে আমরা। তো এই কারণে কিন্তু আমরা শিখছি বা জানছি। আর লাস্ট যেটা দিয়েছে সোশ্যাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ অ্যাডাপ্টেশন মানে আমরা প্রত্যেকে জানি অভিযোজন। সোশ্যাল অ্যাডাপ্টেশন অর্থাৎ সামাজিক অভিযোজন বলা যেতে পারে, হেল্পিং দ্য লার্নার অ্যাডাপ্ট টু দ্য ভ্যালিউজ অফ সোসাইটি, কালচার অ্যান্ড দ্য কান্ট্রি। আর লাস্ট যেটা মূল উদ্দেশ্য থাকছে যে একজন শিক্ষার্থী সে কি শিখছে, সমাজ, দেশ বা তার কালচার অর্থাৎ সংস্কৃতি মাধ্যমে, এগুলোর মাধ্যমে আরও সেগুলো শিখছে, মূল্যবোধ, ভ্যালুজ, কীভাবে সব কিছু মানিয়ে নিতে হবে, কোনটার ক্ষেত্রে মানিয়ে নেব, কোনটার ক্ষেত্রে মানিয়ে নেব না, সব কিছুই কিন্তু আমরা শিখছি। তাই এটাকে সোশ্যাল অ্যাডাপ্টেশন বলছে। আচ্ছা বলো তো, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সোশ্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে থেকে? ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো, বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় বড়দেরকে প্রণাম করতে হয়। ঠিক আছে, খুব সিম্পলভাবে বলছি আমি, বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় বড় হওয়ার সাথে সাথে যে বড়দেরকে প্রণাম করতে হয়।
তো এটা কিসের মধ্যে পড়বে বলো তো? এটা কি সোশ্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে পড়বে না পড়বে না? এবার এখানে আমার ধরো অপশান দিয়ে দিল হলিস্টিক ডেভেলপমেন্ট, ডিজায়ারেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, স্কিল অ্যাকুইজিশন আর লাস্ট সোশ্যাল অ্যাডাপ্টেশন। তো আমি কোনটা টিক দেবো? এটা কোনটার মধ্যে হবে? সোশ্যাল অ্যাডাপশন এটা হবে। সোশ্যাল অ্যাডাপ্টেশন। কেন সোশ্যাল অ্যাডাপ্টেশন মধ্যে পড়ছে? কারণ এক্ষেত্রে আমরা ওটা দেখেছি ওটা একটা কালচারের মধ্যে পড়ছে, সোসাইটির মধ্যে পড়ছে। একদম, আর সাথে সেটা ভ্যালিউজ, অর্থাৎ আমরা মূল্যবোধগুলো কিন্তু শিখছি। তো এটা কিন্তু মূল্যবোধ শেখানোর মধ্যে পড়ছে। তো এরকম খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া হবে, জটিল কিছু না, সেন্স খাটিয়ে আমাকে অ্যান্সারটা পারতে হবে। এবার